এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা জারি করা হচ্ছে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে অন্ধকারে রেখে। এই অভিযোগ করছেন আজ আদালতে দাঁড়িয়ে আইনজীবী কপিল সিব্বল। তার আরও অভিযোগ, কোন নথি গ্রহণ করতে হবে আর কোনটা করতে হবে না সেই সংক্রান্ত নির্দেশিকা দিচ্ছে কমিশন। এসডিওদের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেটকে গ্রহণ করতে বারণ করা হচ্ছে বলে দাবি করেছেন কপিল সিব্বল। তখন মহামান্য প্রধান বিচারপতি বলছেন যে প্রতিদিন যদি এভাবে আদালতে আসেন তাহলে আমাদের পক্ষে তো মুশকিল। জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছে কমিশন। আদালতে যখন এই অভিযোগ করছেন কপিল সিব্বল, তখন বিচারপতি বলছেন যে কমিশন প্রশিক্ষণ না দিলে কে দেবে? আমাদের নির্দেশ খুব স্পষ্ট, বিচারকেরা জানেন যে তাদের কি করতে হবে আর কি করতে হবে না, মন্তব্য প্রধান বিচারপতির। এর আগে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সশরীরে গিয়ে আদালতে শুনানিতে অংশগ্রহণ করেছিলেন। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4 ফেব্রুয়ারি, চলতি বছরের 4 ফেব্রুয়ারিতে একেবারে স্পষ্ট অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়ে এসে নাম কাটানোর কাজ করা হচ্ছে। প্রবল বিরোধিতা করেছিলেন তিনি, হোয়াটসঅ্যাপ কমিশন বলে আক্রমণ শানিয়েছিলেন। তারপর সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল যে একেবারে বিচার বিভাগ তাদের তত্ত্বাবধানে এসআইআর এর যে নথি যাচাই এবং নিষ্পত্তি সেই কাজ হবে। কিন্তু আজকে একদম স্পষ্ট এই অভিযোগ রাজ্যের তরফে আইনজীবী করছেন কপিল সিব্বল যে মহামান্য প্রধান বিচারপতিকে অন্ধকারে রেখে একের পর এক নির্দেশিকা এবং প্রশিক্ষণের জন্য নির্দেশিকা জারি করছে জাতীয় নির্বাচন কমিশন। তখন বিচারক সুপ্রিম কোর্ট এই কথা বলছে যে নির্দেশিকা ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ সেটা কমিশন না দিলে কে দেবে? আর প্রতিদিন এইভাবে আদালতে এলে তো আমাদের পক্ষে মুশকিল বলে মন্তব্য করছে সর্বোচ্চ আদালত। তৃণমূল কংগ্রেস ফের একবার সুপ্রিম কোর্টে যেতে চলেছে। জুডিশিয়াল অফিসার যাদেরকে নিয়োগ করা হয়েছে আদালতের কথা না শুনেই সেখানে জুডিশিয়াল অফিসারদের নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে ফের আদালতে যাচ্ছে। আদালতে যায়, এর আগেও তো বহুবার গেছে, গিয়ে ওরা দুগালে চাটি খেয়ে নন্দলান হয়ে এসেছে, আবার হবে, কোনো অসুবিধা নেই। আগামীকাল প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা জারি করা হচ্ছে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে না জানিয়ে তাকে অন্ধকারে রেখে। এই অভিযোগ আদালতে দাঁড়িয়ে করেছেন কপিল সিব্বল। তিনি আরও বলছেন যে কোন নথি গ্রহণ করতে হবে আর কোনটা করতে হবে না সেই সংক্রান্ত নির্দেশ দিচ্ছে কমিশন। এসডিওদের দেওয়া যে ডোমিসাইল সার্টিফিকেট সেটাও গ্রহণ করতে বারণ করা হচ্ছে বলে দাবি করেছেন কপিল সিব্বল। তখন মহামান্য সুপ্রিম কোর্ট এই কথা বলেন যে প্রতিদিন এভাবে আদালতে এলে তো আমাদের পক্ষে মুশকিল, এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছে কমিশন। আদালতে যখন কপিল সিব্বল এই কথা বলছেন তখন জয়মাল্য বাগচি মহামান্য বিচারপতি তিনি বলছেন কমিশন প্রশিক্ষণ না দিলে সেটা কে দেবে? এই নির্বাচন কমিশনের মুখপাত্র কবে হয়ে গেল বিজেপি? এটা তো প্রমাণ করে দিচ্ছে যে একই মুদ্রার দুই পিঠ, একদিকে বিজেপি আর একদিকে নির্বাচন কমিশন। আর এসআইআর এর মাধ্যমে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না। তার জন্যই তো সুপ্রিম কোর্টে যাওয়া। সুপ্রিম কোর্ট সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ঠিক করবেন, এখানে আর কোনো ইলেকশন কমিশনের কোনো ভূমিকাই নেই, তাও তারা জোর করে এটা করতে চাইছে। এটা তো মানুষের অধিকারকে খর্ব করার চেষ্টা। বিচারপতিদেরকে তাদের যে নির্দেশ সেটাকে নষ্ট করার চেষ্টা করছে এই ইলেকশন কমিশন। আর মানুষের অধিকারের কথা বললে বিজেপির গায়ে ছ্যাঁকা পড়ছে কেন? বিজেপি চায় না যে মানুষের নাম ভোটার তালিকায় থাকুক? কাজ করার মানসিকতা নেই। ওভারঅল শুধু ভাঙড়ের জন্য নয়, রাজ্যের জন্য প্রচুর কিছু আমি আদায় করতে পেরেছি। প্রথম দিন থেকে বিজেপি দালালি করে আসছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে দেখবেন ভোটাধিকার থাকবে কি থাকবে না। বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। আমি ভাষণ দিতে খুব ভালোবাসি, মানে এমন ভাষণ যে সবাই আসন ছেড়ে চলে যায়, মানে অনুপ্রাণিত হয়ে আর কি। আর যখন ভাষণ থামাই গোটা এলাকা হাততালিতে ফেটে পড়ে, মানে ভাষণ থামানোর জন্য আর কি। ছোটবেলা থেকেই ভাষণ দিচ্ছি, ভাষণ দিতে খুব ভালো লাগে আমার। আজ বিধানসভা নির্বাচনের আগে আমি ভাঙড়ে ভাষণ দেব, আর বিটকেল প্রশ্ন রাখবো রাজনৈতিক মহলের কাছে। তো চলুন যাওয়া যাক।
অনেক জমি দখল করে নিয়ে বিল্ডিং বানাচ্ছে। না, বেআইনি ভাবে এলাকায় কোনো জমি দখল হচ্ছে না, সব ঠিকঠাক আছে। পানীয় জলের সমস্যা কতটা রয়েছে এখানে? আপাতত অনেক সমাধান করেছে, অনেক বহুত মিটেছে। আগে যেটা সমস্যা ছিল সেটা অনেকটা সমাধান হয়ে গেছে। ভাঙড় বিধানসভা কেন্দ্র যাদবপুর লোকসভার মধ্যে পড়ে। ভাঙড় 1 ডেভেলপমেন্টের 3টি গ্রাম পঞ্চায়েত, ভাঙড় 2 ডেভেলপমেন্টের সবকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা কেন্দ্রটি গঠিত। গত 5 বছরে ভাঙড়ে কোনো উন্নয়ন নেই। 1 ফুটও রাস্তা করতে পারিনি, একটা ব্রিজ করতে পারিনি, একটা কালভার্ট করতে পারিনি। প্রচুর কাজ হয়েছে আমাদের এলাকায়, পানীয় জলের ওপরে বহুত কাজ করেছে। অনেকটা উন্নতি দেখা যাচ্ছে, রাস্তাঘাট সব দিক দিয়ে ভালো হয়েছে। লাইটেরও কাজ হয়েছে, পানি জলেরও কাজ হয়েছে। পরিস্থিতি খুবই খারাপ। গত 3টে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বারবার পালাবদল হয়েছে। 2011 সালে জয়লাভ করেন সিপিএম প্রার্থী বাদল জমাদার, 2016 সালে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা, 2021 সালে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। তাহলে বুঝতেই পারছেন এখানে পালাবদল বারবার চলতেই থাকে। ভাঙড়ে কি এবারও ভোট সন্ত্রাস দেখবে সাধারণ মানুষ? আমরা শান্তিপূর্ণ ভোট চাই। কেউ যদি ঢিল ছড়ে, আমি তো নিশ্চিত তার দিকে রসগোল্লা ছুটবো না, আমার তাকে প্রোটেস্ট করতেই হবে। ভাঙড়ে মারামারি হয় না, ভাঙড়ে মার দেয়, মানে আমরা মার খাই। হিংসা তখনই বন্ধ হবে যদি শাসক চায়। আইসি তৃণমূলের এগোর লড়াই যেভাবে সংঘর্ষ চলছে তাতে মানুষ অস্বস্তির মুখে আছে। এই ভোট আসছে, এর পরে কি হবে এখন বলা যাবে না। মারামারি তো 24 ঘন্টা হয়েই থাকে। ভাঙড়ের সমস্ত গন্ডগোলের মূল নায়ক এই নওশাদ সিদ্দিকী। কিন্তু আমি সারা রাজ্যের মানুষের কাছে বলবো, রাজনৈতিক নেতাদের কথায় হিংসায় জড়াবেন না। ভোট আসছে, ভোট যাবে, আমার প্রতিবেশী, তার সাথে আমি হিংসায় জড়াবো না। বলটা আমাদের কোটি, যে কোনোভাবে ভাঙড়ের ক্ষমতা দখল করতে হবে, এটাই হচ্ছে ওনার টার্গেট। তাহলে গন্ডগোল হলে দায়ভার নওশাদের। ভোট এলে কি বোমার ভয় বাড়ে? এলাকায় কি পর্যাপ্ত পুলিশ আছে সেটা সামলানোর জন্য? পর্যাপ্ত পুলিশ আছে, ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, যথেষ্ট সাহায্য করে। পুলিশ কতক্ষণ গার্ড দেবে? গার্ড দেওয়া সম্ভব না। রাজ্য সরকার তো বিরোধীদের কথাকে সেই অর্থে শুনতেই চায় না। যা সমস্যাগুলো আছে প্রত্যেকটা বিষয় আমি কম বেশি ওখানে নোটিস করেছি, বাজেট পেশে বলেছি, যে যে সেশন থাকে সেই সেশনে উত্থাপন করেছে। নওশাদ সিদ্দিকীর অভিযোগ, ভাঙড়ে তার উন্নয়ন প্রস্তাব অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে। এটা তো একটা নাটক, কাজ করার মানসিকতা ওর নেই। এখন ভাঙড়ে যদি একটা ইট কেউ কোনো উন্নয়নের জন্য হয় বা একটা লাইট লাগানো হয়, সেটাও কিন্তু ভাঙড়ের বিধায়কের ক্রেডিট যাবে। লক্ষ্মীর ভাণ্ডার যেটা বেড়েছে, গ্রামের মায়েরা কম বেশি খুবই খুশি এবং ইয়ং জেনারেশন তারাও খুব খুশি। আমরা আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপগুলো নিচ্ছেন, আগামী দিনে ভিন রাজ্যে হয়তো মানুষ যেতে হবে বলে আমি অন্তত মনে করি না। গ্রামীণ অর্থনীতি বলি আর শহরের অর্থনীতি বলি, এর ফলে অনেকটা চাঙ্গা হবে। সরকার আগামী 5 বছর কতটা লুটতে পারবো, টোটাল বাজেটের 10% কিভাবে আমার ঘরে ঢুকবে, যদি এই চিন্তা ভাবনা করে, তাহলে ওই প্রত্যেক দিন সাঁতরাগাছি, হাওড়া, শিয়ালদা স্টেশনগুলোতে লক্ষ্য রাখলে দেখা যাবে যে হাজার হাজার শ্রমিক বাংলা ছেড়ে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজে। এটা বন্ধ হওয়া দরকার। এই নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে বলেছিল এসআইআর নিয়ে আপনারা চিন্তিত হবেন না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে একটা প্যানিক তৈরি করছে। নওশাদ সিদ্দিকীর কাজ হলো একটা, যে কোনোভাবে বিজেপির পাশে থাকতে হবে। সেই ক্ষেত্রে যদি তৃণমূলকে যদি দুটো কথা না বলা যায়, তাহলে তো মানুষ সেটা ধরে ফেলবে। শুধু ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষ একটা বুঝে গিয়েছে বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এসআইআর নামে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে দেখবেন উন্নয়ন, দুর্নীতি, কালোবাজারি সব ভুলে যাবে। ভোটাধিকার থাকবে কি থাকবে না, বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। সারা রাজ্যের মানুষ বুঝে গিয়েছে এই নাটকটা। আমি প্রথম বলেছি যে যদি ভারতবর্ষে কোনো ড্রামা কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে ফার্স্ট অ্যাওয়ার্ড যেটা, সেটা পাবে নওশাদ সিদ্দিকী। বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করা দরকার। ওর মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল বিরোধিতা করা আর বিজেপিকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসা। কোনো কারো আমি চটি দেখিও নির্বাচন হয়নি, কারো পদ্ম ফুল দেখিও আমি নির্বাচন হয়নি। ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ তথা ভোটে আমি নির্বাচিত হয়েছি। 26-এর লড়াই তৃণমূল কংগ্রেস চোখে চোখ রেখে লড়াই করবে ভাঙড়ে। লড়াইটা আমার সমাজ পরিবর্তনের লড়াই। ক্ষমতার শীর্ষে যেতে হবে, ওই লড়াই আমার নেই, ওই লোভ আমার নাই। বাস আর নয়, আর আমি দাঁড়াতে পারবো না, হবে না। আগে আমি ভোটে দাঁড়াই, তারপর আমি দেখবো কতগুলো ভোট পাচ্ছি, তারপরে দেখবো। আর যতক্ষণ না দাঁড়াচ্ছি আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ, তারকার চোখে তারকা কেন্দ্র। দেখা হচ্ছে, আর চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।